আমেরিকার ইরানের মধ্যে যে যুদ্ধটা চলছে সেটা শেষ হবে কিভাবে এই ব্যাপারটা নিয়ে কিন্তু এক অধ্যাপক বেশ বিস্তারিত একটা ভবিষ্যৎবাণী করেছেন আর সেটা কিন্তু কোনো মনগড়া কথা না তার নিজস্ব একটা অ্যানালিটিক্যাল ফ্রেমওয়ার্কের ওপর ভিত্তি করে তো চলুন আজ আমরা এই ব্যাপারটারই গভীরে যাই। কিন্তু প্রশ্ন হল এতজন থাকতে আমরা ঠিক এই অধ্যাপকের বিশ্লেষণ নিয়েই কেন কথা বলছি। কারণটা হল তার ট্র্যাক রেকর্ড, মানে অতীতে তিনি যা যা বলেছিলেন সেগুলো দেখলে বোঝা যায় যে তার বিশ্লেষণ করার পদ্ধতিটা কিন্তু বেশ শক্তপোক্ত। এই তো গত মে 2024-এ তিনি ৩টা বড়সড় ভবিষ্যৎবাণী করেছিলেন। ১. ডোনাল্ড ট্রাম্প নির্বাচনে জিতবেন। ২. আমেরিকা ইরানের সঙ্গে যুদ্ধে জড়িয়ে পড়বে। আর ৩ নম্বরটা হলো এই যুদ্ধে আমেরিকা হেরে যাবে। এখন ভাবুন তো, প্রথম দুটো কিন্তু এরই মধ্যে সত্যি হয়ে গেছে, আর ঠিক এই কারণেই তার ৩ নম্বর ভবিষ্যৎবাণীটা এত বেশি গুরুত্ব পাচ্ছে। অধ্যাপক জিয়াং কিন্তু জোর দিয়েই বলেছেন এগুলো এমনি এমনি বলা কোনো কথা না বা কোনো আন্দাজে করা মন্তব্যও না, বরং এটা হলো একটা নির্দিষ্ট ধাপে ধাপে করা বিশ্লেষণের যৌক্তিক একটা ফলাফল। তো এখন আমরা দেখব সেই পদ্ধতিটা আসলে কি। তাহলে প্রশ্ন আসে, তিনি কিভাবে এই সিদ্ধান্তে পৌঁছালেন? তিনি যে অ্যানালিটিক্যাল মডেলটা ব্যবহার করেন সেটার নাম দিয়েছেন প্রেডিক্টিভ হিস্ট্রি। প্রেডিক্টিভ হিস্ট্রি নামটা একটু কঠিন শোনালেও আইডিয়াটা কিন্তু বেশ সহজ। সোজা কথায় এটা এমন একটা সিস্টেম যেখানে গেম থিওরি আর ইতিহাসের বিভিন্ন প্যাটার্নকে একসাথে মিলিয়ে বোঝার চেষ্টা করা হয় যে ঘটনা আসলে কোন দিকে মোড় নিতে পারে। আর এই ফ্রেমওয়ার্কটার সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো এটা কিন্তু বেশ সহজ, মাত্র ৩টা মূল স্তম্ভের ওপর এটা দাঁড়িয়ে আছে। প্রথমটা হলো স্ট্রাকচারাল অ্যানালিসিস, মানে ভূগোল বা অর্থনীতির মতো বড় ধীরগতির শক্তিগুলো বোঝা। দ্বিতীয়টা হলো ইনসেন্টিভ অ্যানালিসিস, মানে কোনো পক্ষ মুখে কি বলছে সেটা না, বরং তারা আসলে কি চায় সেটা বের করা। আর ৩ নম্বরটা হলো ইতিহাসের দিকে তাকানো, কারণ মানুষ আর সাম্রাজ্যগুলো কিন্তু একই ধরনের ভুল বারবার করে। আচ্ছা, তাহলে চলুন এই ফ্রেমওয়ার্কটা এখনকার এই সংঘাতের ওপর ফেলে দেখা যাক। প্রথমেই বুঝতে হবে এই খেলার মূল প্লেয়ার কারা, আর তাদের আসল উদ্দেশ্যটাই বা কী। এই টেবিলটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। মানে মুখে বলা কথা আর আসল উদ্দেশ্যের মধ্যে আকাশ-পাতাল তফাৎ। যেমন ধরুন, আমেরিকা বলছে তারা শান্তি আর স্থিতিশীলতা চায়, কিন্তু তাদের আসল লক্ষ্য হলো পেট্রো ডলার সিস্টেমটা বাঁচানো, যেটা তাদের গ্লোবাল ইকোনমি পাওয়ারের মূল ভিত্তি। আবার ইরান বলছে সার্বভৌমত্ব রক্ষার কথা, কিন্তু আসলে তারা এই অঞ্চলের নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখে একটা বড় শক্তি হতে চায়। ঠিক একইভাবে ইসরায়েলের শুধু নিরাপত্তার কথা বলে না, তাদের লক্ষ্য হলো মধ্যপ্রাচ্যের নতুন সুপার পাওয়ার হওয়া। তো কে কি চায় সেটা তো বোঝা গেল, কিন্তু এর থেকেও জরুরি হল মাঠের আসল বাস্তবতাটা বোঝা। মানে এমন কিছু ফ্যাক্টর আছে যা চাইলেও কেউ বদলাতে পারবে না, আর শেষ পর্যন্ত এই ফ্যাক্টরগুলোই ঠিক করে দেবে খেলার ফলাফল কি হবে। এই যে বার চার্টটা, এটা দেখলেই যুদ্ধের খরচের অসামঞ্জস্যটা বোঝা যায়। ভাবুন একবার, ইরানের একটা ড্রোন যার দাম হয়তো $50,000, সেটাকে আটকাতে আমেরিকার খরচ হচ্ছে প্রায় $50 লাখ একটা মিসাইল, মানে 100 গুণ বেশি। এই অঙ্কটা কিন্তু দীর্ঘমেয়াদে আমেরিকার জন্য কোনোভাবেই টেকসই না। আরেকটা বড় ফ্যাক্টর হলো অর্থনীতি। দেখুন, ইরান আর তার মিত্রদের হাতে দুটো বিশাল অর্থনৈতিক চোক পয়েন্ট আছে। হরমুজ প্রণালী, যেখান দিয়ে বিশ্বের প্রায় 20% তেল যায়, আর লোহিত সাগর, যেখান দিয়ে যায় প্রায় 15% বাণিজ্য। তার মানে তারা চাইলেই বিশ্ব অর্থনীতিতে একটা বড় ধরনের ঝাঁকুনি দিতে পারে, আর এই চাপটা কিন্তু পুরো বিশ্বই টের পাচ্ছে। আর আমেরিকার জন্য সবচেয়ে বড় মাথা ব্যথার কারণ হয়তো তাদের নিজেদের দেশের ভেতরে রাজনীতি। এই সংখ্যাটা দেখুন, মাত্র 40%। বর্তমানে আমেরিকার মাত্র এই কজন মানুষই এই যুদ্ধকে সমর্থন করছে। আর ইরানের স্ট্র্যাটেজিটাও ঠিক এখানেই। তারা জানে অর্থনৈতিক আর সামরিক চাপ যত বাড়বে, এই 40%-এর সংখ্যাটা তত কমতে থাকবে। আর জনসমর্থন যত কমবে, মার্কিন সরকারের ওপর যুদ্ধ থামানোর জন্য চাপও তত বাড়বে। এখন আমরা এই পুরো বিশ্লেষণের একদম কেন্দ্রবিন্দুতে চলে এসেছি। একটা মাত্র সিদ্ধান্ত, যেটার উপর নির্ভর করছে এই যুদ্ধের সবকিছু, যেটা পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর সেই গুরুত্বপূর্ণ প্রশ্নটা হল, আমেরিকা কি ইরানে গ্রাউন্ড ট্রুপস বা স্থলসেনা পাঠাবে? এই একটা প্রশ্নের উত্তরের ওপরই কিন্তু যুদ্ধের দুটো আলাদা পরিণতি নির্ভর করছে। এখানে দেখুন, দুটো সিনারিও পাশাপাশি রাখা হয়েছে। সিনারিও 1, যদি শুধু বিমান যুদ্ধ চলতে থাকে তাহলে কি হবে? আমেরিকার দামি অস্ত্রের ভাণ্ডার খালি হতে থাকবে, দেশের ভেতরে অর্থনৈতিক চাপ বাড়বে, আর শেষে আমেরিকা একটা মুখ বাঁচানোর রাস্তা খুঁজে পিছু হটবে, মানে একটা ম্যানেজড রিট্রিট। কিন্তু সিনারিও 2, যদি তারা স্থল আক্রমণের পথে হাঁটে, তাহলেই তারা ইরানের পাতা ফাঁদে পা দেবে, একটা বিশাল আঞ্চলিক যুদ্ধ শুরু হয়ে যাবে, আর আমেরিকার জন্য সেটা হবে একটা বিপর্যয়কর পরাজয়।
তো এই সব কিছুর ওপর ভিত্তি করে অধ্যাপক জিয়াং একদম শেষে কি হবে তা নিয়ে 3টা চূড়ান্ত ভবিষ্যৎবাণী করেছেন। তার 3টা ফাইনাল প্রেডিকশন একদম সোজাসাপটা। 1. আমেরিকা ইরানে কোনো বড় ধরনের স্থল আক্রমণ করবে না। 2. আগামী 12 থেকে 24 মাসের মধ্যে মানে 1 থেকে 2 বছরের মধ্যে আমেরিকা মধ্যপ্রাচ্য থেকে নিজেদের সরিয়ে নেবে। আর 3. আমেরিকা চলে যাওয়ার পর ওই অঞ্চলটা দুটো প্রধান শক্তির চারপাশে নতুন করে সাজানো হবে, একদিকে ইরান আর একদিকে ইসরায়েল। আর সবচেয়ে অবাক করার মতো ভবিষ্যৎবাণীটা হলো এর দীর্ঘমেয়াদী ফলাফল নিয়ে। ভাবা যায় ইরান আর ইসরায়েল, যারা এখন একে অপরের কট্টর শত্রু, তারাই নাকি শেষ পর্যন্ত একটা ক্ষমতার ভারসাম্য খুঁজে নেবে। তারা বন্ধু হবে না, একদমই না, কিন্তু একে অপরের শক্তিকে সম্মান করে প্রতিযোগী হিসেবে টিকে থাকবে। এই পুরো পরিস্থিতিটা বোঝানোর জন্য অধ্যাপক ইতিহাসের একটা দারুণ উদাহরণ টেনে এনেছেন, প্রাচীন অ্যাথেন্সের সিসিলিয়ান অভিযান। অ্যাথেন্স তখন নিজেদের ক্ষমতার অতিরিক্ত বড়াই করতে গিয়ে এমন একটা ফাঁদে পা দিয়েছিল যেখান থেকে আর বের হতে পারেনি। অধ্যাপকের মতে আমেরিকাও হয়তো ঠিক তেমনই একটা ভুলের মুখে দাঁড়িয়ে আছে। সবশেষে এই পুরো বিশ্লেষণটা আমাদের একটা বড় প্রশ্নের সামনে এনে দাঁড় করায়। আচ্ছা, আমেরিকার প্রভাব ছাড়া একটা বিশ্ব কি আরও বেশি বিপজ্জনক হয়ে উঠবে, নাকি এটা আরও বেশি বাস্তববাদী একটা বিশ্ব হবে যেখানে ক্ষমতার আসল চেহারাটা সবাই মেনে নেবে? এর উত্তরটা শায়দ সময় বলে দেবে।